ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি প্রাচীন ভারতের ইতিহাসের 17 নম্বর পার্টটিকে নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 16 পর্যন্ত ক্লাসগুলো কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। দেখো, আজকের ক্লাসটি হচ্ছে মগধ সাম্রাজ্যের উপরে। মগধ সাম্রাজ্য, ঠিক আছে। এর আগের দিন আমরা 16টি মহাজনপদ সম্পর্কে আলোচনা করেছি। আজকের ক্লাসটি হচ্ছে মহাজনপদ মগধ নিয়ে, ঠিক আছে। তাহলে দেখো যে মহাজনপদ মগধের আবির্ভাব কি করে হলো। মগধ নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে আগের দিন যে আমরা ক্লাসটা করেছিলাম তার মধ্যে মোট 16টি মহাজনপদ ছিল। 16টি মহাজনপদ ছিল, তার মধ্যে একটি মহাজনপদের নাম হচ্ছে মগধ মহাজনপদ। এটুকু ক্লিয়ার? তাহলে বাদ বাকি 15টা কিন্তু আমাদের পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে, কিন্তু তাদের সম্পর্কে যেটুকু পড়তে হবে আমরা সেটুকুই দিয়ে দেবো পিডিএফ, ঠিক আছে। তাহলে মূল ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের মগধ সাম্রাজ্য। তাহলে মগধ সাম্রাজ্য এটা ইম্পর্টেন্ট হওয়ার কারণটা কি? তাহলে আমাদেরকে কেন শুধুমাত্র মগধ সাম্রাজ্য সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে? তার কারণ হচ্ছে, দেখো, এটা জানতে গেলে তোমাদের একটু খেলাধুলার বিষয়ে নজর রাখতে হবে। ধরো যখন বিশ্বকাপ ক্রিকেট আয়োজিত হয় তখন মোট কতগুলো টিম থাকে? তখন ধরো যে 32টা বা 16টা টিম থাকে, ঠিক আছে। তার মধ্যে এরা কি করে? এরা সবসময় খেলাধুলা করছে, ঠিক আছে। খেলাধুলা করে কয়জন প্লে অফে পৌঁছায়? মোট 4 জন টিম প্লে অফে পৌঁছায়, বোঝা গেল। তার মানে এর মধ্যে বিশ্বকাপ জেতে কে? বিশ্বকাপ জেতে একজন, তাই তো। এখন ক্রিকেট বিশ্বে রাজত্ব কে করছে? এখন ক্রিকেট বিশ্বে রাজত্ব করছে অস্ট্রেলিয়া, ঠিক আছে। তার মানে আমাদের এই অস্ট্রেলিয়া হচ্ছে মগধ, বোঝা গেছে। অস্ট্রেলিয়া যেহেতু সব থেকে বেশিবার বিশ্বকাপ জিতেছে, তাহলে তারা কি? তারা সবসময় হাইলাইটেড হয়। তাহলে মগধও কি হচ্ছে? মগধ এই যে 16টা মহাজনপদ ছিল তাদের উপরে কি করতো? ছড়ি ঘোরাতো। মানে মোট যে 16টা মহাজনপদ ছিল তাদের মধ্যে মগধ ছিল সব থেকে বেশি শক্তিশালী, বোঝা গেছে। এই পর্যন্ত বুঝতে পারলে? এবার দেখো, একই রকম ভাবে এই যে বিশ্বকাপ খেলায় যে 4 জন প্লে অফে যায়, তাহলে এখানেও একই রকম ভাবে 16টা টিম রয়েছে, তার মধ্যে 4টি মোট পরাশক্তি ছিল, ঠিক আছে। 4টি পরাশক্তি ছিল, তারা প্রচন্ড শক্তিশালী ছিল। সেই পরাশক্তি যে মহাজনপদগুলো রয়েছে সেগুলোর নাম আমাদের এক এক করে জানতে হবে। তাহলে দেখো, সবার প্রথমে আমাদের নাম মনে রাখতে হবে, তা হলো মগধ, যেটা আমরা আজকে ক্লাস করছি, ঠিক আছে। মগধ। দ্বিতীয় শক্তিশালী মহাজনপদের নাম কি? দ্বিতীয় শক্তিশালী মহাজনপদের নাম হচ্ছে কোশাল, ঠিক আছে। তৃতীয়র নাম কি? তৃতীয় নাম হচ্ছে বৎস। আর চতুর্থ মহাজনপদের নাম হচ্ছে অবন্তী, ঠিক আছে। তার মানে ফাইনালি এরা কিন্তু প্লে অফে পৌঁছালো। এবার দেখো, এই যে নামগুলো আমরা উল্লেখ করলাম এদের ক্যাপিটাল বা রাজধানীর নাম সেটা আমরা আগের ক্লাসেই জেনেছি, কিন্তু আরেকবার আমরা রিপিট করবে। মগধের রাজধানী কি ছিল? গিরিব্রজ বা রাজগৃহ, ঠিক আছে। গিরিব্রজ বা রাজগৃহ, বোঝা গেল। আরেকটা রাজধানী ছিল, সেটা হচ্ছে পাটলিপুত্র, এটা পরে আসছে। কোশালার রাজধানী কি? কোশালার রাজধানী হচ্ছে শ্রাবস্তী, ঠিক আছে। বৎসর রাজধানীর নাম কি? বৎসর রাজধানীর নাম হচ্ছে কৌশাম্বী, ঠিক আছে। আর অবন্তীর রাজধানী, দুটো রাজধানী ছিল। অবন্তীর রাজধানী ছিল কি কি? উজ্জয়িনী এবং মাহিষ্মতি। উজ্জয়িন ও মাহিষ্মতি হলো। এবার এদের ক্যাপিটাল বা রাজধানীর নাম জানলেই হবে কি? তাদের কে কে রাজা ছিল সেই রাজাদের নামও আমাদের জানতে হবে। এবার রাজা তো অনেকগুলো ছিল, কিন্তু আমরা প্রথম বা ইম্পর্টেন্ট রাজার নাম আলোচনা করব। তার প্রথম রাজা, মগধের প্রথম রাজার নাম কি ছিল? বিম্বিসার। বোঝা গেছে। কোশালার রাজার নাম কি ছিল? কোশালার রাজার নাম ছিল প্রসেনজিৎ, ঠিক আছে। বৎসর রাজার নাম কি ছিল? বৎসর রাজার নাম ছিল উদয়না, ঠিক আছে। আর অবন্তী রাজার নাম ছিল চন্দ্রপ্রদ্যোত। ভালো করে লক্ষ্য করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই রাজার নাম এবং রাজধানীর নাম ইম্পর্টেন্ট, তার কারণ আমি যখন পরবর্তী যে কনসেপ্টটা নিব সেটা কিন্তু এই রাজা এবং ক্যাপিটাল কিন্তু বারে বারে আসবে, বোঝা গেছে। তাহলে দেখো, তাহলে এই 4 জন টিমের মধ্যে খেলা শুরু হলো। এবার মগধ কি করলো? মগধ দেখছে যে মগধের কাছে দুটো অপশন আছে। বাকি যে 12টা মহাজনপদ ছিল সেগুলোকে কিন্তু মগধ অনায়াসেই হারিয়ে দিয়েছিল। কেন?
তার কারণ এদের কাছে কিন্তু পর্যাপ্ত শক্তি ছিল না, যে কারণে যুদ্ধ জয়ের মাধ্যমে 12টা যে টিম ছিল সেই সমস্ত টিমগুলোকে ও হারিয়ে দিয়েছে। কিন্তু এই চারজন যে মেম্বার আছে, 4টে যে মহাজনপদ রয়েছে, এদের কিন্তু হারানো অত সহজ ছিল না, তার কারণ তারা প্রচুর শক্তিশালী ছিল। এবার তাহলে মগধের কাছে বেঁচে থাকলো কি দুটো অপশন, তাই তো? মগধের কাছে দেখো তাহলে মগধের কাছে বেঁচে থাকলো দুটো অপশন। কি কি অপশন? 1 নাম্বার অপশন হচ্ছে যুদ্ধ জয়, যুদ্ধ জয়, কোনো না কোনো ভাবে যুদ্ধ জয় করতে হবে। 2 নাম্বার অপশন হচ্ছে কূটনীতি, কূটনীতি। যে কোনো রাষ্ট্র চালাতে গেলে কূটনীতি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যে কূটনীতিতে এগিয়ে থাকবে সে কিন্তু রাজ্য জয় করতে অনেক সুবিধা পাবে। তাহলে কূটনীতি। এবার দেখো যুদ্ধ জয় কিন্তু সম্ভব হচ্ছে না, ঠিক আছে? দেখো তাহলে এবার দেখো যে মগধের সাথে আমি প্রথমে কোশালা সম্পর্ক আলোচনা করব। কোশালা কি করলো? মগধের রাজার নাম কি? মগধের রাজার নাম হচ্ছে বিম্বিসার। তিনি অত্যন্ত কূটনীতিবিদ ছিলেন। তিনি কি করলেন, যখন কোশালায় গেলেন, কোশালার সাথে তিনি প্রথমে যুদ্ধের প্রস্তুতি নিলেন, কিন্তু দেখলেন যে কোশালা শক্তিশালী, তাকে খুব সহজেই যে হারানো যাবে এমনটা নয়। তাহলে কি করব? তাহলে আমি কূটনীতি প্রয়োগ করব। কূটনীতি কি করলেন? কোশালার রাজা কে ছিলেন? কোশালার রাজা ছিলেন প্রসেনজিৎ। তার বোনের নাম হচ্ছে কোশালা দেবী। কোশালা দেবী তিনি কি করলেন, এই যে বিম্বিসার ছিলেন, মগধের রাজা বিম্বিসার, তিনি কোশালা দেবীকে বিবাহ করলেন, কোশালা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তাহলে স্বাভাবিকভাবে যখন কোনো রাজার বোনের সাথে এই রাজার বিয়ে হচ্ছে, তাহলে সেই রাজ্যের সাথে আর যুদ্ধ বা মারামারি রাহাজানি চলবে কি? চলবে না। তার মানে এই দুটো রাজ্যের সাথে কি হলো? শান্তি চুক্তি স্বাক্ষরিত। বোঝা গেল? তার মানে এই কোশল রাজ্যটাকে কিন্তু তিনি কৌশলে মগধের আন্ডারে নিয়ে আসলেন। বোঝা গেল? তার মানে কূটনীতি প্রয়োগ করে বিবাহ বা ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সের মাধ্যমে কোশল রাজ্যটাকে তিনি নিজের আন্ডারে নিয়ে আসলেন। হয়ে গেল? তাহলে কোশল রাজ্য কিভাবে তিনি জয়লাভ করলেন? জয়লাভ কিন্তু করেননি, কোশল রাজ্যটা চলছিলই, কিন্তু তিনি তার আন্ডারে নিয়ে আসলেন, তার কথা মতো চলতে শুরু করলো। এবার যখনই তার বোনের বিবাহ দিলেন, বোনের বিবাহ স্বরূপ তিনি কাশী রাজ্যটাকেও কি করলেন? যৌতুক স্বরূপ দান করলেন। তার মানে দুটো রাজ্য, একটা কাজে কিন্তু দুটো কাজ হয়ে গেল। তার মানে তিনি কোশালা দেবীকে বিবাহ করে কোশালা রাজ্যটাকে তো পেলেনই, সাথে কাশী রাজ্যেরও কি হলো? কবজা করে ফেললেন। বোঝা গেছে? এবার দেখো তাহলে কোশালা হয়ে গেল। এরপরে চলে আসি অবন্তী। দেখো অবন্তী কিন্তু খুব শক্তিশালী ছিল, তার কারণ এখানেও দেখো এর কিন্তু দুটো রাজধানী, মাহিষ্মতি এবং উজ্জয়িনী। এই অবন্তী রাজা কে ছিলেন? প্রথমেই বললাম চন্দ্রপ্রদ্যোত। তিনি প্রথমে এই চন্দ্রপ্রদ্যোতের সাথে কিন্তু যুদ্ধে যান, কিন্তু যুদ্ধে তিনি খুব একটা সুবিধা করতে পারেননি, মানে জয়লাভও করতে পারেননি, আবার হারেননি। তখন তিনি আবার দ্বিতীয় পদ্ধতিটাকে প্রয়োগ করলেন। দ্বিতীয় পদ্ধতি কি? কূটনীতি। কূটনীতি তাকে প্রয়োগ করতেই হবে। কূটনীতি কি করলেন? তার হাতে একটা অস্ত্র চলে আসলো। চন্দ্রপ্রদ্যোতের কি হলো? দেখো অবন্তী, চন্দ্রপ্রদ্যোতের কি হয়ে গেল? জন্ডিস হলো। এবার জন্ডিস হলে তিনি দুটো অপশন ভাবলেন। একটা হচ্ছে তাকে যুদ্ধ করে হারিয়ে দিই, তার কারণ রাজা এখন অসুস্থ। 2 নম্বর হচ্ছে কূটনীতি, তাকে সাহায্য করি। এবার প্রথমে তিনি ভাবলেন যে এর আগে আমি যুদ্ধ করেছি, যুদ্ধ করে আমার কোনো লাভ হয়নি, তাহলে যুদ্ধে আমি যাব না। তাহলে কি করব? আবার সেই কূটনীতি কি? সাহায্য কিভাবে করলেন? তিনি দেখলেন বিম্বিসারের কাছে একজন চিকিৎসক ছিলেন, তার নাম কি? বিম্বিসারের কাছে একজন চিকিৎসক ছিলেন, তার নাম হচ্ছে জীবক, যেটা আমরা আগের ক্লাসেও পড়েছি। ঠিক আছে, জীবক। এই জীবককে তিনি চন্দ্রপ্রদ্যোতের কাছে পাঠিয়ে দিলেন। তাহলে কি হলো? হেল্প হলো, সাহায্য। এবার শুধু পাঠালেন তাই নয়, এই জীবক কিন্তু এই চন্দ্রপ্রদ্যোতকে সুস্থ করে দিলেন। তাহলে চন্দ্রপ্রদ্যোত কি প্রাণে বেঁচে গেল? এবার প্রাণে বেঁচে গেল যখনই, তখন সে কি আর চাইবে যে মগধের সাথে আমার অবন্তীর যুদ্ধটাকে চালিয়ে যায়? চাইবে কি? সে চাইবে না। তখন কি করবে? তখন দে বিকাম ফ্রেন্ড। তার মানে অবন্তী রাজ্যটাও কিন্তু মগধের সাথে মিলে গেল। ঠিক আছে, এখন দেখো তাহলে বাকি পড়ে থাকলো কি? বাকি পড়ে থাকলো বৎস। বৎস কি হলো? অবন্তী আগেই বৎসকে ক্যাপচার করে রেখেছে। বৈবাহিক সম্পর্কের মাধ্যমে অবন্তী কিন্তু বৎসের আন্ডারে চলে গেছে। তার মানে এই দুটো রাজ্য কি হয়ে গেল? সেম।
তাহলে এই দুটো রাজ্য যদি সেম হয় আর মগধ যদি অবন্তীকে ক্যাপচার করে, তাহলে এই দুটোও কি হচ্ছে, মগধের আন্ডারে চলে যাচ্ছে। এইভাবে কি হলো, এই তিনটে রাজ্য কিন্তু মগধের বর্ষতা স্বীকার করলো। বর্ষতা স্বীকার যদিও করেনি, তারা আলাদাভাবেই চলছিল, কিন্তু তারা মগধের বিরুদ্ধে কোনোদিনই যুদ্ধে যায়নি, মানে অন্তত পক্ষে বিম্বিসারের সময়। বোঝা গেছে? এই পর্যন্ত ক্লিয়ার? বিম্বিসারের সময় এই তিনটে রাজ্য কিন্তু তার আন্ডারে কাজ করবে। হয়ে গেছে? এবার দেখো, তাহলে এই পর্যন্ত বুঝতে পারলে। কোথাও যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে এবার দেখো, এবার তাহলে এর রেজাল্ট কি হলো, এর রেজাল্ট হলো, আউটকাম কি হলো, মগধ বিকাম ভিক্টোরিয়াস, মানে মগধের জয়লাভ হলো। মানে যুদ্ধে হয়তো জয়লাভ হলো না, কিন্তু কূটনৈতিক ভাবে মগধ জয়লাভ করলো। তাহলে মগধ একটা সাম্রাজ্য, সেই সাম্রাজ্যটা এই যে 16টা মহাজনপদ রয়েছে তার মধ্যে কিন্তু সবার প্রবল ভাবে উত্থাপিত হলো। তাহলে এবার আমাদের মগধ সম্পর্কে জানতে হবে। তাহলে মগধ সাম্রাজ্য লিখি, মগধ সাম্রাজ্য। এবার মগধ সাম্রাজ্যে মোট কতজন রাজত্ব মানে রাজ করতে এসেছিল, কোন কোন রাজবংশ ছিল? মগধ সাম্রাজ্যে মোটের উপর আমরা ধরতে পারি যে 4টি রাজবংশ ছিল। ঠিক আছে, মোটের উপর 4টি রাজবংশ। আচ্ছা, 3টি রাজবংশ, কারণ খুব বেশি ছিল এমন না, যেগুলো ছিল যেগুলো ধরো যে খুব একটা ইম্পর্টেন্ট না সেগুলো বাদ। ঠিক আছে, তাহলে মগধ সাম্রাজ্যে মোট 3টে রাজবংশ রাজত্ব করেছে। তাহলে কি কি? প্রথম রাজবংশ হচ্ছে হর্যঙ্ক রাজবংশ, হর্যঙ্ক ডাইনেস্টি। হর্যঙ্ক ডাইনেস্টি মানে হচ্ছে হর্যঙ্ক রাজবংশ। 2 নম্বর হচ্ছে শিশুনাগ বংশ, শিশুনাগ ডাইনেস্টি। আর 3 নম্বর হচ্ছে নন্দ বংশ, নন্দ ডাইনেস্টি। ঠিক আছে, তাহলে এই যে রাজবংশগুলো ছিল তাদের রাজার নামও তো জানতে হবে। তাদের রাজার নাম কি কি আছে, তাদের মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট রাজা ছিল যারা দাঁত কাটতে পেরেছে তাদের নাম আমরা জানবো। তো হর্যঙ্ক বংশের কোন কোন রাজা ছিলেন? হর্যঙ্ক বংশের রাজা ছিলেন 1 নাম্বার সবার প্রথমে, সেটা হলো বিম্বিসার। প্রথমেই বললাম বিম্বিসার, বোঝা গেছে? 2 নম্বর ছিলেন তার পুত্র অজাতশত্রু। ঠিক আছে, অজাতশত্রু। 3 নম্বর হলেন তার পুত্র উদয়ন, 3 নম্বর হচ্ছে উদয়ন। ঠিক আছে, আর 4 নম্বর হচ্ছে নাগ দশক, বোঝা গেল? তার মানে হর্যঙ্ক বংশে কোন কোন রাজারা ছিলেন? সবার প্রথমে বিম্বিসার, তারপরে অজাতশত্রু, তারপরে উদয়ন, তারপরে নাগ দশক। বোঝা গেছে? এরপরে হর্যঙ্ক বংশ কমপ্লিট হয়ে গেল। নেক্সট আসলে হচ্ছে শিশুনাগ বংশ। শিশুনাগ বংশের কিভাবে হলো দেখো, শিশুনাগ বংশের মধ্যে মোট 2 জন রাজা ছিলেন। 1 নম্বর রাজাকে শিশুনাগ, ঠিক আছে। 2 নম্বর রাজা হচ্ছেন পলাশক। ঠিক আছে, এবার নন্দ বংশের মধ্যেও 2 জন রাজা মুখ্য। 1 নম্বর হচ্ছে মহাপদ্মনন্দ, তিনি ফাউন্ডার মহাপদ্মনন্দ। 2 নম্বর হচ্ছেন ঘননন্দ। তাহলে এতগুলো যে জিনিস আলোচনা করলাম, তাহলে হর্যঙ্ক বংশে কতজন রাজা ছিলেন? টোটাল 4 জন রাজা। এই 4 জনের সম্পর্কে আমাদের জানতে হবে। শিশুনাগ ডাইনেস্টি বা শিশুনাগ রাজবংশে কয়জন রাজা ছিলেন? শিশুনাগ এবং কালাশক 2 জন। তাহলে এই 2 জনের সম্পর্কে জানতে হবে। নন্দ বংশেও কি ছিলেন? 2 জন রাজা সম্পর্কে জানতে হবে। প্রথম রাজা হচ্ছেন মহাপদ্মনন্দ, দ্বিতীয় রাজা হচ্ছে ঘননন্দ। ক্লিয়ার এই পর্যন্ত? এখন দেখো নেক্সট, এবার আমাদেরকে প্রথম রাজা বিম্বিসার সম্পর্কে জানতে হবে। তাহলে লিখছি, হেডলাইন হচ্ছে বিম্বিসার, তাই তো? এর সম্পর্কে আমরা একটু আগেই জানলাম কিছুটা, বা আর একটু বিস্তারিত জানতে হবে। তার তিনি কি কি জিনিস চালু করেছিলেন, তিনি কেন বিখ্যাত হলেন, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো জানতে হবে। এবার হর্যঙ্ক বংশ কত থেকে কত পর্যন্ত বিস্তার লাভ করেছিল, মানে কত সাল থেকে কত সাল, সেটা তোমরা একটু জেনে রাখবে। কত থেকে কত? 544 বিসি থেকে কত পর্যন্ত? 412 বিসি পর্যন্ত। 412 বিসি পর্যন্ত কারা কারা রাজত্ব করেছে? 4 জন। বারে বারে মনে রাখবে, মানে বারে বারে মুখস্থ করার চেষ্টা করবে। বিম্বিসার, অজাতশত্রু, উদয়ন, নাগ দশক। হলো কত থেকে কত পর্যন্ত? 544 বিসি থেকে 412 বিসি পর্যন্ত, তাই তো? এবার দেখো,
তাহলে বিম্বিসার, তার মধ্যে বিম্বিসারের সাল কত, মানে কত থেকে হবে, তাহলে 544 থেকে শুরু হবে, তাহলে 544, যদিও সালগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তাও একটু লিখে দিচ্ছি, ঠিক আছে। 544 বিসি থেকে 492 বিসি পর্যন্ত তিনি রাজত্ব করেছেন। তাহলে তার রাজত্বকালে কি কি ইম্পর্টেন্ট জিনিস ঘটেছিল সেই সম্পর্কে আমাদের একটু জানতে হবে। সবার প্রথমে হচ্ছে তিনি কার সমসাময়িক ছিলেন, তিনি কার সমসাময়িক ছিলেন, কন্টেম্পোরারি অফ কার, বুদ্ধা, বুদ্ধা অ্যান্ড মহাবীর, হলো। তাহলে তিনি গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন, প্রথম পয়েন্ট হয়ে গেল। এবার দ্বিতীয় পয়েন্ট কি, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হি ক্যাপচার্ড অঙ্গ, তিনি অঙ্গ দেশ জয়লাভ করেন। অঙ্গ দেশ কিভাবে জয়লাভ করেন, যুদ্ধের মাধ্যমে, কারণ এগুলো অত বেশি শক্তিশালী ছিল না। কেন তিনি যুদ্ধ করলেন, এটাকে জয়লাভ কেন করলেন, করতে চাইলেন, তার কারণ অঙ্গের রাজধানী হচ্ছে চম্পা, এবং চম্পা বলে একটা নদী ছিল, চম্পা, সেই চম্পা রিভারকে ক্যাপচার করার জন্য, সেখান দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য বা অন্যান্য কাজের জন্য কি করলেন, এই অঙ্গ নগরীটাকে, অঙ্গ রাজবংশটাকে বা মহাজনপদটাকে দখল করলেন। এবং দখল করার কারণটা কি, কারণ হচ্ছে চম্পা বলে একটা রিভার ছিল, নদী ছিল, সেটাকে দখল করা। বোঝা গেল, তাতে কি হবে, ব্যবসা বাণিজ্য হবে, তার সাথে সাউথ ইস্ট এশিয়ার সাথে, শ্রীলঙ্কার সাথে, ঠিক আছে, সাউথ ইন্ডিয়ার সাথে, মানে দক্ষিণ ভারতের সাথে, এদের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য এই চম্পাক নগরী বা চম্পা শহরটাকে, দেখো এই যে অঙ্গের রাজধানী ছিল চম্পা, এবং তার পাশে একটা রিভার ছিল, মানে নদী ছিল, তার নাম হচ্ছে চম্পা রিভার বা চম্পা নদী, সেই নদীটাকে তিনি দখল করতে চেয়েছেন, হলো। তাহলে 2 নম্বর পয়েন্ট হলো। এরপরে দেখো, এর যে ক্যাপিটাল ছিল, ক্যাপিটালের নাম কি, রাজগৃহ বা গিরিব্রজ, তাই তো। এই ক্যাপিটালটা 5টি পর্বত দ্বারা সুরক্ষিত ছিল, ঠিক আছে। হিজ ক্যাপিটাল ইজ সারাউন্ডেড বাই 5 হিলস। তাহলে স্বাভাবিকভাবেই একটা রাজ্যের রাজধানী যদি চারিদিক থেকে পর্বত দিয়ে ঘেরা থাকে, তাহলে স্বাভাবিকভাবে সেই রাজ্যটার সুরক্ষা কতখানি বাড়ে সেটা তোমরা বুঝতে পারছো, চারিদিক থেকে প্রাকৃতিক সুরক্ষা দিয়ে বেষ্টিত, বোঝা গেছে কিনা। সেই কারণে দেখা যায় মগধ কিন্তু অনেকটা শক্তিশালীও ছিল, বোঝা গেল। তারপরে কি হলো, তারপরে তিনি অবন্তী কিং এর সাথে যুদ্ধে গেলেন। আমি যেটা আগেও বললাম, অবন্তী রাজার নাম কি, চন্দ্রপ্রদ্যোতের সাথে প্রথমে যুদ্ধে গেলেন, কিন্তু পরবর্তীতে তাকে তার কোর্টে বা তার রাজসভায় জীবককে পাঠিয়ে তাকে সুস্থ করলেন। সুস্থ করার পরে এই অবন্তী কি হলো, অবন্তী তার ফ্রেন্ড হয়ে গেল, মানে বন্ধু হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেল। এখন দেখো, আচ্ছা, তিনি এক নামে পরিচিত ছিলেন, সেই নামটা কি, শ্রেণিক বা সোনিয়া, হি ওয়াজ নোন অ্যাজ শ্রেণিক অর সোনিয়া। এটা কোথায় থেকে পাওয়া যায়, এটা হচ্ছে জৈন ধর্মগ্রন্থ, জৈন টেক্সট, ধর্মগ্রন্থ নয়, জৈন গ্রন্থ থেকে আমরা তার অন্য দুটো নাম সম্পর্কে জানতে পারি। আর কি আছে, এবার দেখো, তিনি যে কূটনীতিতে পারদর্শী ছিলেন সেটা আমরা সবাই জানি। কূটনীতি করার তার প্রথম যে ছিল, ধরো যে কূটনীতি কিভাবে করতেন, তিনি মূলত বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতেন, বৈবাহিক বন্ধন, ঠিক আছে, মানে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স। এবার ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স তিনি 3 জনের সাথে করেন, ঠিক আছে, মানে তিনি কিন্তু 3টে বিবাহ করেন, যেটা আমি আগে বলিনি, প্রথমটা বলেছিলাম, একটা বলেছিলাম, দ্বিতীয় এবং তৃতীয়টা বলা হয়নি। তাহলে দেখো, প্রথম বিবাহ তার কার সাথে করলেন, কোশালা দেবীর সাথে বিবাহ করলেন। কেন, কোশালা রাজ্যটাকে তার আন্ডারে নিয়ে আসতে, এবার কোশালা দেবী কে ছিলেন, আগেই বললাম যে প্রসেনজিতের বোন, ঠিক আছে। তাহলে কোশালা রাজ্যটা দখল হয়ে গেল। এরপরে তিনি কি করলেন, এরপরে চেলেনাকে বিবাহ করলেন, এবার চেলেনা হলেন লিচ্ছবি প্রিন্স, যিনি বৈশালীর রাজকন্যা, ঠিক আছে। বৈশালী রাজার নাম কি ছিল, রাজার নাম ছিল চেতকের কন্যা হচ্ছেন চেলেনা, তাকে বিবাহ করলেন। তাহলে স্বাভাবিকভাবেই বৈশালীও তার আন্ডারে চলে আসলো, ঠিক আছে। তাহলে দ্বিতীয় বিবাহ করলেন। এবার তৃতীয় বিবাহ কার সাথে করলেন, ক্ষেমা, নাম কি, ক্ষেমা, ইনি কে ছিলেন, ইনি মদ্র রাজ্যের কন্যা, ঠিক আছে, মদ্র রাজার কন্যা, হলো। তাহলে এই যে মদ্র রাজ্যটা, এই রাজ্যটাও কি হলো, এর আন্ডারে চলে আসলো, যদিও মদ্রা এটা কিন্তু ষোড়শ মহাজনপদের মধ্যে পড়ে,
তাহলে দেখো বৈবাহিক বন্ধনের মাধ্যমে তিনি কতগুলো রাজ্যকে নিজের আন্ডারে নিয়ে আসলেন। বোঝা গেছে? এবার প্রশ্ন আসতে পারে যে এর যে পরবর্তী শাসক আমরা কি বললাম, অজাতশত্রু তিনি কার পুত্র? তিনি অবশ্যই বিম্বিসারের পুত্র, কিন্তু বিম্বিসার প্লাস কার? চেলেনা। ঠিক আছে, চেলেনা। তার পুত্র হলেন অজাতশত্রু। ক্লিয়ার এই পর্যন্ত? এরপরে দেখো তিনি আরো কি কি কাজ করলেন সেটা আমরা জানব। আচ্ছা, তার পুত্র যে অজাতশত্রু ছিল তিনি কার পুত্র ছিলেন? বিম্বিসার প্লাস চেলেনা। নেক্সট, বিম্বিসারের ভারতের ইতিহাসে প্রথম তাকেই দেখা যায় তার কাছে কি ছিল? স্ট্যান্ডিং আর্মি ছিল। ঠিক আছে, স্ট্যান্ডিং আর্মি। প্রচুর পরিমাণে তিনি কি করতেন? এই আর্মির উপরে কিন্তু খরচা করতেন, এবং যে কারণে তার সাথে কিন্তু যুদ্ধ করতে অনেকেই ভয় পেত। প্রচুর পরিমাণে সেনাবাহিনী ছিল, এবং যার ফলে সম্ভবত ট্যাক্সেশন সিস্টেমেরও প্রচলন ছিল, যদিও সেই সম্পর্কে আমরা খুব বিস্তারিত তথ্য পাই না, কারণ এত বড় স্ট্যান্ডিং আর্মি যদি থাকে তাহলে সেক্ষেত্রে ট্যাক্সেশন ছাড়া কিন্তু হবে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে এর পরবর্তী যেটা হচ্ছে অজাতশত্রু, তার ছেলে কি হলো? অজাতশত্রু তিনি তার বাবাকে বিম্বিসারকে হত্যা করে নিজের সিংহাসনে বসলেন। ঠিক আছে, তাহলে এতগুলো পয়েন্ট বোঝা গেল। তাহলে নেক্সট রুলার কি হচ্ছে? নেক্সট রুলার হচ্ছে অজাতশত্রু বিম্বিসারের পরে। তাহলে দেখো আমরা এবার অজাতশত্রু সম্পর্কে আলোচনা করব। অজাতশত্রু হলো এবার অজাতশত্রু সবার যখনই আমি কোনো রাজার সম্পর্কে জানছি তাহলে তিনি কার পুত্র ছিলেন সেটা তোমাদের জানতে হবে। কার পুত্র? বিম্বিসারের পুত্র। এবার বিম্বিসার এবং তার মাতার নাম কি ছিল? বিম্বিসার প্লাস চেলেনা। বিম্বিসার এবং চেলেনার পুত্র ছিলেন অজাতশত্রু। হলো, তাহলে প্রথম পয়েন্ট। এরপরে তিনি কি করলেন, যেটা মূল বিষয়। আচ্ছা, এর টাইম পিরিয়ডটা একটু লিখে দিই। টাইম পিরিয়ডটা হচ্ছে 492 বিসি। 492 বিসি থেকে কত? 460 বিসি। হলো, এবার দেখো যে তিনি কিন্তু হি ওয়াজ মোর অ্যাগ্রেসিভ মানে তার বাবা যতখানি রাজ্য জয় করেছিলেন তার থেকেও তিনি আরো বেশি রাজ্য জয় করার জন্য উদ্যোগ হলেন, মানে তিনি আরো বেশি ভয়ঙ্কর ছিলেন। বোঝা গেছে? তারপরের পয়েন্ট কি? তারপরের পয়েন্ট হচ্ছে দেখো তার বাবার সময়ে কোশালা, কাশী এরা কিন্তু সব মিত্র রাষ্ট্র ছিল। কিন্তু অজাতশত্রু যখন আসলেন তিনি তার অ্যাগ্রেসিভ নীতির কারণে এই সমস্ত রাজ্যগুলোকে শত্রুতে পরিণত করলেন, কারণ তিনি কোনো কিছুই মানতে চাইছিলেন না। তার কাছে রিলেশনের কোনো মূল্য ছিল না। নো ভ্যালু অফ রিলেশন, মানে তার কাছে কোন রকম কোনো সম্পর্কের কোনো মূল্যই ছিল। তার কাছে মূল বিষয় যেটা ছিল সেটা হচ্ছে রাজ্য জয় বা রাজ্য দখল। তাহলে তিনি কোশালা, কাশী এবং অন্যান্য যে সমস্ত রাজ্য আছে সেগুলোকে শত্রু বানিয়ে ফেললেন। শত্রু বানালে হবে কি? শত্রু হলে কি? শত্রুতা শুরু হলো এবং যুদ্ধ শুরু হলেও তিনি কিন্তু জয়লাভ করলেন। তার বাবা যেরকম জয়লাভ করতে পারেনি কূটনীতির মাধ্যমে সেই রাজ্যগুলোকে শান্ত করে রেখেছিলেন, এখানে কিন্তু সেটা হলো না। তিনি কোশালা এবং কাশী এই দুটো রাজ্যকে জয়লাভ করলেন। কিভাবে জয়লাভ করলেন? কাশী তো একেবারেই পরাজিত হয়েছিল, এবং কোশালাকে তিনি পরবর্তীতে মিত্র শক্তিতে রূপান্তরিত করেন। ঠিক আছে, মানে যুদ্ধে হারিয়েই মিত্র শক্তিতে রূপান্তরিত করেন। বোঝা গেছে তো? এবার এই যুদ্ধের কারণটা কি? যুদ্ধটা যে হলো, যুদ্ধের কারণটা কি? একটু আগেই বললাম যে তার কাছে রিলেশনের কোনো মূল্য ছিল না। তার কাছে মূল্য ছিল মেন ছিল কি? উদ্দেশ্যই কি ছিল? যে আমি রাজ্যটাকে জয় করব। সেটাই হলো, স্বাভাবিকভাবেই যুদ্ধ হয়ে গেল। এবার দেখো, এবার যুদ্ধের কারণটা কি? তার বাবা পারলো না, তিনি কেন পারলেন? তার বাবার কাছে কি ছিল? স্ট্যান্ডিং আর্মি ছিল। কিন্তু তার কাছে এক্সট্রা জিনিস একটা আসলো, সেটা হচ্ছে ওয়ার ইঞ্জিন কি? ওয়ার ইঞ্জিন মানে হচ্ছে যুদ্ধের যে সমস্ত সামগ্রী। এখনকার দিনে কামান, গোলা বারুদ ব্যবহার করা হয়, তখনকার দিনে দুটো যুদ্ধের সামগ্রী ছিল, একটা হচ্ছে রথমশালা আর একটা হচ্ছে মহাশিলাকণ্ঠ। এই দুটো যুদ্ধের সামগ্রীর মাধ্যমে কি করা হতো? একটার মাধ্যমে বড় বড় পাথরকে নিক্ষেপ করা হতো। তাহলে বড় বড় পাথর যখনই নিক্ষেপ করা হবে শত্রু দেশে, তখন স্বাভাবিকভাবে কি হচ্ছে? সে অ্যাডভান্টেজ পাচ্ছে। আর একটা যন্ত্র ছিল, সেটা হচ্ছে যে সামনের দিকে চাকা সিস্টেম এবং একদম ধারালো অস্ত্র বিশিষ্ট চাকা সিস্টেম। ঠিক আছে, এটা যখন ঘুরতো সামনে যে সমস্ত শত্রুরা ছিল তাদেরকে একবারে ধ্বংস করতে যেত। এবং এই যন্ত্রপাতিগুলো পাওয়ার কারণটা কি?
আর কারণটা হচ্ছে মগধে কিন্তু প্রচুর পরিমাণে লোহা পাওয়া গেছে। লোহা মানে প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিল, এবং সেই লোহা দিয়ে কিন্তু এই সমস্ত যন্ত্রপাতিগুলো আবিষ্কার করা হয়েছিল। স্বাভাবিকভাবেই অজাতশত্রু কিন্তু এই সমস্ত আশেপাশের রাজ্যগুলোকে তিনি জয়লাভ করলেন তার বল প্রয়োগের মাধ্যমে। বোঝা গেছে কিনা? এবার দেখো ইনার সময় কিন্তু লাস্ট অপশন গৌতম বুদ্ধের মৃত্যু। ঠিক আছে, গৌতম বুদ্ধের মৃত্যু কত সালে হলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বোঝা গেছে? আর ভিডিওটিকে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। যদি ভালো না লাগে সেক্ষেত্রেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ক্লাসটা তোমাদের ভালো লাগছে। হলো? তাহলে লাস্ট অপশন কি ছিল? লাস্ট অপশন ছিল হচ্ছে সেই সময় অজাতশত্রুর সময় কিন্তু গৌতম বুদ্ধের মৃত্যু হয়, এবং তার মৃত্যুর পরে প্রথম ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল এর আয়োজন করেন কে? রাজা অজাতশত্রু। কত সালে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা কিন্তু আগের ক্লাসে করেছি গৌতম বুদ্ধের সময়, বৌদ্ধইজম এবং জৈনিজমের ক্লাস যখন নিয়েছিলাম তখন কিন্তু করেছি। ঠিক আছে, তাহলে অজাতশত্রু সম্পর্কে জানতে পারলে। এবার অজাতশত্রুর পরবর্তী শাসক কে ছিলেন? অজাতশত্রুর পরে আসলেন উদয়ন। তাহলে উদয়নের সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। তাহলে আমরা হেডিং করছি উদয়ন। তাহলে উদয়ন কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? উদয়ন 460 বিসি থেকে 444 বিসি পর্যন্ত। 444 বিসি পর্যন্ত। ঠিক আছে, এবার তার সম্পর্কে কিছু জানতে গেলে প্রথম অপশন কি? প্রথমে হচ্ছে তিনি প্রথমে দেখলেন কি যে রাজগৃহে, রাজধানী কোথায় ছিল? রাজগৃহ বা গিরিব্রজ। সেখান থেকে তিনি কোথায় চলে গেলেন? পাটলিপুত্রে চলে গেলেন। পাটলিপুত্রে একটা দুর্গ তৈরি করলেন, সেই দুর্গে তিনি বসবাস শুরু করলেন। এবার বসবাস করতে করতে তিনি দেখলেন যে হ্যাঁ, এখানে যদি আমরা একটা রাজধানী স্থাপন করি তাহলে খুব একটা খারাপ হয়। তখন তিনি সাথে সাথে করলেন কি, এই যে পাটলিপুত্র, রাজগৃহ থেকে পাটলিপুত্রে তিনি তার রাজধানীটাকে স্থানান্তরিত করলেন। ঠিক আছে, রাজধানী স্থানান্তরিত করলেন। এবং এটা কেন করলেন? তার কারণ হচ্ছে তার পাশে কি ছিল? সোন রিভার ছিল। সোন নদী যখনই থাকবে তখন একটা প্রাকৃতিক সুরক্ষার বিষয় চলে আসে, এবং সেখান দিয়ে কি হচ্ছে? সেখান দিয়ে বিভিন্ন ধরনের চাষাবাদ হচ্ছে। সেই কারণে তিনি রাজগৃহ থেকে পাটলিপুত্রে তার রাজধানীটাকে স্থানান্তরিত করলেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে উদয়ন সম্পর্কে আমরা জানলাম। এবার দেখো তার পরবর্তী শাসক উদয়নের বিষয়, উদয়ন তার সম্পর্কে এই বিষয়টাই ইম্পর্টেন্ট ছিল, বাদ বাকি কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল না। ঠিক আছে, তারপরে লাস্ট শাসক কে ছিলেন? লাস্ট শাসক ছিলেন কে? নাগ দশক। তার সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না, তার কারণ হচ্ছে তিনি অযোগ্য শাসক ছিলেন। তাকে মানুষেরাই কি করেছিল? ওভারথ্রো করে দিয়েছিল, মানে তাকে বেশি দিন রাজবংশে রাজ করতে দেয়নি। তাহলে এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। তাহলে হরজঙ্গ বংশের শেষ শাসক কে ছিলেন? নাগ দশক। প্রথম শাসক কে ছিলেন? বিম্বিসার। তাহলে আমাদের হরজঙ্গ বংশ সম্পর্কে জানা হয়ে গেল। এবার আমাদের কি জানতে হবে? এবার হরজঙ্গ বংশের পরবর্তী বংশ কি ছিল? হরজঙ্গ বংশের পরবর্তী বংশ কি ছিল? দেখো এখানে আমরা আলোচনা করেছি। আচ্ছা, এখানে পেজটা খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীটা হরজঙ্গ বংশের পরবর্তী বংশ, এর নাম কি? এরপরে হচ্ছে শিশুনাগ বংশ, শিশুনাগ ডাইনেস্টি হলো। এবার শিশুনাগ বংশ মূলত দুইজন রাজার উপরে বেস করেছে। এক নাম্বার কে? এক নাম্বার হচ্ছে শিশুনাগ, আর দু নম্বর কে? দু নম্বর হচ্ছে কালাশক। হলো, এই দুজন রাজার উপরেই কিন্তু শিশুনাগ বংশটা প্রতিষ্ঠিত ছিল। বোঝা গেছে? তাহলে ফাউন্ডার কি? শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ নিজেই। এবার দেখো শিশুনাগ কি করলেন? ক্যাপিটাল কোথায় ছিল? ক্যাপিটাল ছিল পাটলিপুত্র। কে করেছিল? এর আগের রাজা উদয়ন, তাই তো। এবার তিনি কি করলেন? আবার সেই পাটলিপুত্র থেকে আবার কোথায় নিয়ে গেলেন? পাটলিপুত্র থেকে বৈশালীতে নিয়ে গেলেন। ঠিক আছে, টেম্পোরারি। তিনি পাটলিপুত্র থেকে রাজধানীটা কোথায় নিয়ে গেলেন? বৈশালীতে। ঠিক আছে, যদিও সেটা টেম্পোরারি ছিল, মানে খুব বেশি দিনের জন্য নয়। বোঝা গেছে? তাহলে শিশুনাগ সম্পর্কে জানতে গেলে আমাদের দুটো জিনিসই জানতে হবে। সেটা হচ্ছে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন শিশুনাগ, এবং তিনি তার রাজধানী পাটলিপুত্র থেকে বৈশালীতে স্থানান্তরিত হয়ে গেল। এর পরবর্তী শাসক কে ছিলেন? এর পরবর্তী শাসক ছিলেন কালাশক বা কাকবর্ণ। তোমরা কোনো কোনো বইয়ে কাকবর্ণ পাবে। ঠিক আছে, লেখাগুলো তোমরা বুঝতে পারবে না, আমি কিন্তু নোটস দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা এটা চিন্তা করবে। তাহলে কালাশক। এবার এই কলাশকের সময় মূল বিষয় কি হয়েছিল?
মনে করো দেখি, আগে আমি বলেছিলাম কিন্তু অলাশকের সময় কিন্তু সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলের আয়োজন হয়েছিল। কত সালে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবি। এগুলো কিন্তু সাথে সাথে রিকল করার চেষ্টা করবে, তাহলে তোমাদের ক্লাসগুলো কিন্তু অনেকটা অ্যাট্রাকটিভ। ঠিক আছে, তাহলে হলো এবার দেখো, এবার সব থেকে মুখ্য যে বিষয় শিশুনাগ বংশের সব থেকে গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট কি ছিল? সব থেকে গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ছিল সেটা হলো টু কনকোয়েস্ট, মানে অবন্তীকে জয়লাভ করা। অবন্তীকে তারা জয়লাভ করেছিল। এতদিন পর্যন্ত হর্যঙ্ক বংশ পার হয়ে গেল গোটা বংশটা, কিন্তু সেখানেও কিন্তু অবন্তীকে জয়লাভ করা যায়নি। তার কারণ সে কিন্তু অত্যন্ত শক্তিশালী ছিল, তার দুটো রাজধানী ছিল এবং মগধের পাশে অবস্থিত হয়, সেখান থেকে প্রচুর পরিমাণে লোহা কিন্তু সাপ্লাই হতো, যে কারণে এই রাজ্যটা কিন্তু অত্যন্ত শক্তিশালী ছিল। কিন্তু শিশুনাগ বংশ আসার পরে এই অবন্তী রাজ্যটা কিন্তু জয়লাভ হলো, মানে অবন্তী রাজ্যটাকে পরাজিত করা হলো এবং এন্ড অফ চন্দ্রপদ্য ডাইনেস্টি, চন্দ্রপদ্য যে এটা শুরু করেছিল সেটার কিন্তু সমাপ্তি হলো। বোঝা গেছে? তাহলে এই পর্যন্তই শিশুনাগ বংশ হয়ে গেল। নেক্সট কে ছিল? নেক্সট হচ্ছে নন্দ বংশ, পরবর্তী হচ্ছে নন্দ বংশ। তাহলে নন্দ ডাইনেস্টি, এবার নন্দ ডাইনেস্টিকে পড়তে গেলে এখানেও বললাম দুজন রাজার নামই মুখ্য ভূমিকা পালন করে। এটা হচ্ছে প্রথম রাজাকে, নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ, প্রচুরবার কোশ্চেনে এসেছে মহাপদ্মনন্দ হলো। এই মহাপদ্মনন্দ কি কি নামে পরিচিত ছিলেন? মহাপদ্মনন্দ একরাট, তারপরে পরশুরাম টু, ঠিক আছে। তারপরে আর কি কি ছিল? আর ছিল উগ্রসেন, আর কি ছিল? সর্বক্ষত্রান্তক, ঠিক আছে। তার এতগুলো নামে কিন্তু পরিচিত ছিলেন এই মহাপদ্মনন্দ। এবার এই রাজবংশটাকে বলা হয় কি? নন ক্ষত্রিয় ডাইনেস্টি, মানে এই রাজবংশটা ক্ষত্রিয়র উপর চরমভাবে রাগান্বিত ছিল এবং তারা কিন্তু ক্ষত্রিয়দের দেখতেই পারত। ক্ষত্রিয়দের ধ্বংসলীলা চালু করেছিলেন কে? এই মহাপদ্মনন্দ, এবং তিনি কিন্তু নন ক্ষত্রিয় ছিলেন। সেই কারণে প্রথম নন ক্ষত্রিয় ডাইনেস্টি কাকে বলা হয়? নন্দ ডাইনেস্টিকে। বোঝা গেল? এবং তিনি কেন দ্বিতীয় পরশুরাম নামে পরিচিত ছিলেন? তার কারণ পরশুরামও কিন্তু কি করেছিলেন? ক্ষত্রিয়দের ধ্বংসলীলা চালিয়েছিলেন, মানে ক্ষত্রিয় নিধন করে দিয়েছিলেন। এবং সেকেন্ড টাইমে কে আসলো? সেকেন্ড টাইমে মহাপদ্মনন্দ, সেই কারণে তাকে পরশুরাম 2 বলা হয়। ঠিক আছে, পরশুরাম 1 তিনি কি করেছিলেন? ক্ষত্রিয় নিধন করেছিলেন, আর পরশুরাম 2 তিনিও ক্ষত্রিয় নিধনের কাজে যুক্ত ছিলেন বলে তাকে পরশুরাম 2 হিসাবে ডাকা হয়। বোঝা গেল? এরপরে দেখো, এরপরে কে আসলেন? মহাপদ্মনন্দ সম্পর্কে জানলাম। নেক্সট হলেন ধননন্দের সময় মূল বিষয়টা কি ছিল? মূল বিষয় ছিল তার কিন্তু প্রচুর পরিমাণে হাতি ছিল, তার যুদ্ধের সামগ্রী ছিল, যে কারণে তিনি মোস্ট পাওয়ারফুল ছিলেন, খুব পাওয়ারফুল ছিলেন। তার সময় আলেকজান্ডার অ্যাটাক করার চেষ্টা করেন ইন্ডিয়াতে। ঠিক আছে, ইন্ডিয়াকে ধরো, এটা হচ্ছে ইন্ডিয়া, আচ্ছা ইন্ডিয়া, এখান দিয়ে কি হচ্ছে? আলেকজান্ডার অ্যাটাক করার চেষ্টা করছে, কিন্তু ধননন্দ এই জায়গায় এই সমস্ত এরিয়ায় প্রচুর পরিমাণে হাতি তার সৈন্যবাহিনী নিয়ে মজুদ ছিলেন। এই হাতি এবং সৈন্যবাহিনী দেখে আলেকজান্ডার ভয় পেয়ে তিনি আবার পলায়ন করেন। তার মানে ধননন্দ কিন্তু প্রচুর শক্তিশালী ছিলেন এবং তার সেনাবাহিনীর শক্তি দেখে আলেকজান্ডার ভারত আক্রমণ করতে এসেও কিন্তু পালিয়ে যান। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তার মানে আমাদের নন্দ বংশের যে সমস্ত রাজাগণ ছিলেন, যে সমস্ত সাম্রাজ্য ছিল, তার সমস্তটাই আলোচনা করলাম। এবার এই যে মগধ জয়লাভ করলো, মগধ কেন জয়লাভ? অন্যান্য যে 15টা রাজবংশ ছিল, 15টা ডাইনেস্টি নয়, মানে মহাজনপদ ছিল, তারা কেন সাকসিড করতে পারলো না? শুধু মগধই কেন পারলো? তার কারণ তোমাদের জানতে হবে, যে হোয়াই দ্য রিজন ফর দ্য ভিক্টোরি অফ মগধ, কি কারণ? তাহলে এক নাম্বার কারণ হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন। প্রথমেই বলেছিলাম রাজগৃহ 5টি পর্বত দ্বারা সুরক্ষিত ছিল এবং পরবর্তীতে পাটলিপুত্র সেটাও একটা ন্যাচারাল সুরক্ষার জায়গা ছিল। তাহলে সেই কারণে কি হচ্ছে? সেই কারণে মগধ কিন্তু তার জয়লাভের একটা কারণ মগধের। 2 নাম্বার হচ্ছে প্রচুর আয়রন রিজার্ভ ছিল। আয়রন রিজার্ভ যখনই থাকবে তখন অস্ত্রশস্ত্র বানাতে সুবিধা হবে। সেই কারণে কি হচ্ছে? বিভিন্ন ধরনের, এই যে বললাম দুটো ওয়ার ইঞ্জিনের নাম, রথমুশালা আর মহাশিলাকণ্ঠ, এই দুটো জিনিস কোথায় থেকে তৈরি হলো? সে লোহা থেকেই তৈরি হচ্ছে। ঠিক আছে, স্বাভাবিকভাবেই যুদ্ধ জয় করতে সুবিধা হচ্ছে। তারপরে হচ্ছে
ইউজ অফ এলিফ্যান্ট, মানে প্রচুর পরিমাণে হাতির ব্যবহার ছিল। হাতির ব্যবহার কে করেছে? মূলত করেছে ধননন্দ। ঠিক আছে, ধননন্দ। তাহলে স্বাভাবিকভাবে এলিফ্যান্ট যখন হাতির ব্যবহার যখন শুরু হবে, হাতি তো নিজেই শক্তিশালী, তাহলে স্বাভাবিকভাবেই একটা হাতি 100 জন মানুষকে মারতে পারবে, তাহলে স্বাভাবিকভাবেই সেই রাজ্যটা শক্তিশালী হবে, স্বাভাবিক। আরেকটা হচ্ছে দুটো ক্যাপিটাল ছিল, টু ক্যাপিটাল, দুটো ক্যাপিটালের ফলে কি হচ্ছে, যখন তখন আমি তার রাজধানীটাকে স্থানান্তরিত করে দিচ্ছি এবং যখন যেখানে সুবিধা হচ্ছে সেখানেও কিন্তু আমি নিয়ে চলে যাচ্ছি। একই রকম ভাবে অবন্তীও কিন্তু শক্তিশালী ছিল। অবন্তীও শক্তিশালী থাকার কারণটা হচ্ছে মগধের পার্শ্ববর্তী মানে বাউন্ডারিতে কিন্তু অবন্তী তোমার হচ্ছে অবন্তীর জায়গাটা, তাহলে স্বাভাবিকভাবে কি হচ্ছে, এর রিসোর্সটা কিন্তু অবন্তীও পেয়ে যাচ্ছে এবং অবন্তীকে সেই কারণে হারাতে প্রায় 100 বছর সময় লেগে গিয়েছে। বোঝা গেছে? তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে কিভাবে মগধ সাম্রাজ্যের উত্থান ঘটলো, কিভাবে তারা বিভিন্ন সাম্রাজ্যকে জয়লাভ করলো, এগুলো বিষয় সম্পর্কে তোমাদেরকে কিন্তু জানালাম। এবার এর যে নোটসটা, সেই নোটসটা কিন্তু আমি দিয়ে রেখেছি। দেখো আমি প্রত্যেকটা আলোচনা করে দিচ্ছি একটু জাস্ট ব্রিফ। আউট অফ দ্য 16 মহাজন পদ 4 ওয়ার ইন রাইভালরি, মানে 4 জন প্রতিদ্বন্দ্বী ছিল, মূল প্রতিদ্বন্দ্বী 4 জন ছিল। বললাম যে 4 জন কি হলো, প্লে অফে পৌঁছালো। সেই 4 জনের নাম কি? মগধ, কোশালা, বৎস, অবন্তী। তাদের রাজার নাম কি ছিল? বিম্বিসার, প্রসেনজিৎ, উদয়ন এবং চন্দ্রগুপ্ত। মগধের রাজধানী কি ছিল? গিরিব্রজ বা রাজগৃহ। দ্বিতীয় রাজধানী হয়ে গেল পাটলিপুত্র। হলো। কোশালার রাজধানী কোথায়? শ্রাবস্তী। বৎসের রাজধানী কৌশাম্বী। অবন্তীর রাজধানী উজ্জয়িনী এবং মাহেশমতি। এগুলো কিন্তু আমি তোমার হচ্ছে পিডিএফ চ্যানেলে দিয়ে দেবো, মানে পিডিএফ না সরি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো পিডিএফটা, ঠিক আছে? তারপরে দেখো যে মগধ প্রথমে অবন্তীর সাথে যুদ্ধ করে কিন্তু সেখানে পারেনি। আফটার সাম টাইম কি হলো, দি কিং অফ মগধা বিম্বিসার সেন্ট এ ফিজিশিয়ান নেম জীবককে পাঠালেন কোথায়? অবন্তী কিং চন্দ্রপদ্মতের কাছে ফর দ্য ট্রিটমেন্ট অফ জন্ডিসকে সারানোর জন্য তিনি সেখানে পাঠালেন। তারপরে কি হলো, দেন দ্য রাইভালরি টার্ন ইনটু ফ্রেন্ডশিপ। এই যে প্রতিদ্বন্দ্বিতা সেটা কিসে পরিণত হলো? বন্ধুত্বে পরিণত হলো। দ্য কিং অফ মগধ কে ছিল? বিম্বিসার। সেট এ ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স উইথ কোশালা, মানে কোশালার সাথে বৈবাহিক বন্ধন স্থাপন করে। কিং বিম্বিসারা অফ মগধ used matrimonial alliance to strengthen his position, marrying with Koshala Devi, the sister of King Prosenjit of Koshala, and receiving the Kashi region as dowry. তখনই বলেছি যে যখনই তিনি কোশালা রাজ্যটাকে কি করলেন, কোশালা রাজ্যের রাজার বোনের সাথে বিবাহ দিলেন, সাথে সাথে দত্তক হিসেবে নয় মানে যৌতুক হিসেবে কাকে পেলেন? কাশী রাজ্যটাকে পেয়ে গেলেন। তারপরে দেখো অবন্তী ক্যাপচার্ড বৎস, অ্যাজ এ রেজাল্ট দে বিকাম ফ্রেন্ড। অবন্তী বৎসকে ক্যাপচার করে এবং তারা কি হয়? তারা বন্ধুত্বে পরিণত হয়। অ্যান্ড হোয়েন বিম্বিসারা সেন্ট জীবক টু দ্য কোর্ট অফ চন্দ্রপদ্মত, দেন দ্য টু স্টেট বিকাম ফ্রেন্ড উইথ মগধ। তার মানে একটু আগেই বললাম যে বৎসকে আগেই ক্যাপচার করে রেখেছিল কি? অবন্তী। বৎসকে অবন্তী ক্যাপচার করে রেখেছিল এবং তার পরবর্তীতে কি হলো, মগধ চিকিৎসক পাঠালো অবন্তীতে এবং তারা কি হলো, তারা দুজন যেহেতু বন্ধু ছিল তখন তারাও মগধের সাথে বন্ধুত্ব স্থাপন করলো। আপনি একসাথে দুটো রাজ্য কিন্তু ক্যাপচার হয়ে গেল। এর রেজাল্ট কি হলো? রেজাল্ট হলো মগধ বিকাম ভিক্টোরিয়াস। তাহলে এই 3টে রাজ্যকে ক্যাপচার করে নিয়েছি, মানে এখন মগধ কি হচ্ছে? মগধ রাজার আসনে মগধ বসে গেল। এরপরে হচ্ছে ডাইনেস্টি অফ মগধ, মগধের রাজবংশ সমূহ। কোন কোন রাজবংশ বলেছিলাম? হর্যঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ। এবার হর্যঙ্ক বংশ সম্পর্কে আমাদের জানতে হবে। হর্যঙ্ক বংশের টাইম পিরিয়ড কত ছিল? 544 বিসি থেকে 412 বিসি পর্যন্ত। এর রাজা কে ছিলেন? প্রথম রাজা ছিলেন বিম্বিসার। তার পরবর্তী শাসক কে ছিলেন? তার পুত্র অজাতশত্রু। তার পরবর্তী শাসক উদয়ন। তার পরবর্তী শাসক হচ্ছে নাগদশক, তিনি কিন্তু অযোগ্য ছিলেন। হয়ে গেল। এবার বিম্বিসার সম্পর্কে জানতে হবে। কন্টেম্পোরারি অফ বুদ্ধা অ্যান্ড মহাবীর, বললাম যে মহাবীর এবং বুদ্ধের সমসাময়িক ছিলেন। হি ক্যাপচার্ড অঙ্গ কিং। আচ্ছা, হি ক্যাপচার্ড অঙ্গ কিং হচ্ছে রাজার নাম কি ছিল? সেই অঙ্গ রাজার নাম ছিল ব্রহ্মদত্ত। টু গেইন কন্ট্রোল ওভার দ্য চম্পা রিভার, ট্রেড উইথ সাউথ ইস্ট এশিয়া, শ্রীলঙ্কা অ্যান্ড সাউথ ইন্ডিয়া, মানে দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য এই জায়গাটাকে তিনি দখল করেন। হিজ ক্যাপিটাল ওয়াজ রাজগৃহ বা গিরিব্রজ, মানে তার রাজধানী ছিল কোথায়? রাজগৃহ বা গিরিব্রজ। হিজ ক্যাপিটাল ওয়াজ সারাউন্ডেড বাই 5 হিলস, তার যে রাজধানী ছিল সেটা কয়টা পর্বত দ্বারা বেষ্টিত ছিল? 5টি পর্বত দ্বারা। ফট উইথ অবন্তী কিং চন্দ্রপদ্মত,
চন্দ্রপ্রদ্যোতের সাথে যুদ্ধ ঘোষণা করেন, কিন্তু পারেননি। তারপরে কি করলেন, জীবকাকে কোথায় পাঠালেন, চন্দ্রপ্রদ্যোতের কাছে পাঠালেন, এবং তারা বন্ধুত্বে পরিণত হল, তাদের যে শত্রুতা সেটা বন্ধুত্বে পরিণত হল। হি ওয়াজ নোন অ্যাজ শ্রেণিক অর শনিয়া অ্যাজ পার জৈন টেক্সট, মানে জৈন গ্রন্থ অনুসারে তাকে শনিয়া বা শ্রণিক নামে তিনি পরিচিত ছিলেন। তারপরে দেখো তিনি তিনজনকে বিবাহ করেন, একজন হচ্ছে কোশালা দেবী, তারপর হচ্ছে লিচ্ছবি প্রিন্সেস হেলেনাকে বিবাহ করেন, তারপর হচ্ছে ক্ষেমা। সবকিছুই আলোচনা করে দিয়েছি, জাস্ট তোমরা দেখে নেবে, পিডিএফটা দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে। দেখো হিজ সন অজাতশত্রু ওয়াজ দ্য সন অফ বিম্বিসার প্লাস চেলেনা, মানে চেলেনা এবং বিম্বিসারের পুত্র ছিলেন কে, অজাতশত্রু। ফার্স্ট কিং টু হ্যাভ অ্যান রেগুলার স্ট্যান্ডিং আর্মি, তার প্রথম কিন্তু কি ছিল, স্ট্যান্ডিং আর্মি ছিল, মানে সেনাবাহিনী ছিল। হিজ সন অজাতশত্রু কিল্ড হিজ ফাদার বিম্বিসারকে পরাজিত করেন, হত্যা করেন, অ্যান্ড অ্যাসেন্ড দ্য থ্রোন, এবং সিংহাসনে বসেন। মানে সিংহাসনে যখনই বসবে তার পরবর্তী অধ্যায় কার, অজাতশত্রু। দেখো তারপরে অজাতশত্রু কত সাল থেকে কত সাল, 492 বিসি থেকে 460 বিসি। তার প্রথম পয়েন্ট কি, হি ওয়াজ মোর অ্যাগ্রেসিভ দেন হিজ ফাদার বিম্বিসার, তার বাবার থেকেও তিনি অত্যন্ত কি ছিলেন, অ্যাগ্রেসিভ ছিলেন। তিনি কার সন্তান, আচ্ছা তারপরে দেখো কাশী প্লাস কোশালা স্টুড এগেইনস্ট অজাতশত্রু, মানে একটু আগেই বললাম যে তার কাছে রিলেশনের কোনো মূল্য ছিল না, তিনি তার মিত্র রাজ্যের সাথেও কি যুদ্ধ করতেন। আফটার ওয়ার হি অ্যানেক্সড কোশালা অ্যান্ড বৈশালী, যখন যুদ্ধ হলো তারপরে তিনি কি করলেন, তিনি কোশালা এবং বৈশালীকে জয়লাভ করলেন। জয়লাভ করার কারণটা কি, তার কারণ হি ইউজড ওয়ার ইঞ্জিন অ্যাট দ্যাট টাইম, সেই সময় তিনি ওয়ার ইঞ্জিন বা যুদ্ধের যে সমস্ত অস্ত্রশস্ত্র সেগুলো ব্যবহার শুরু করেছিলেন। হি হ্যাড নো রেসপেক্ট ফর রিলেশন, একটু আগেই বললাম, মানে তার সম্পর্কের কোনো মূল্য ছিল না, তার বাবা হোক বা মা হোক তার কাছে রাজ্যটাই মেন। বুদ্ধা ডাইড ইন দিস টাইম অ্যান্ড অ্যারেঞ্জড ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, বলেছিলাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল কখন হয়েছিল, অজাতশত্রুর সময় হয়েছিল, সেটা তো বলে দেওয়া হয়। নেক্সট রুলার হচ্ছে উদয়ন। হি শিফটেড হিজ ক্যাপিটাল ফ্রম রাজগীর টু পাটলিপুত্র, রাজগীর বা রাজগৃহ থেকে তিনি পাটলিপুত্রে স্থানান্তরিত করলেন। লোকেটেড অ্যাট দ্য কনফ্লুয়েন্স অফ গঙ্গা অ্যান্ড সোন রিভার অ্যাট পাটনা, গঙ্গা এবং সোন নদীর কি হলো কনফ্লুয়েন্সে, মানে হচ্ছে মিলিত স্থলে এই জায়গাটা অবস্থিত। The last ruler of Hojjanko dynasty was Nagdashok, who was impotent in nature, মানে তিনি অযোগ্য ছিলেন। লাস্ট রুলার হচ্ছেন নাগদশক। তাহলে হয়ে গেল। এবার এরপরে কি আসছে, এরপর শিশুনাগ ডাইনেস্টি। ফাউন্ডার ওয়াজ শিশুনাগ। হি ট্রান্সফার্ড হিজ ক্যাপিটাল ফ্রম পাটলিপুত্র টু বৈশালী, তিনি তার রাজধানী পাটলিপুত্র থেকে কোথায় স্থানান্তরিত করেন, বৈশালীতে, যদিও সেটা টেম্পোরারি ইন নেচার ছিল। হি ওয়াজ সাকসিডেড বাই কলাশক, তার পরবর্তী শাসক কে ছিলেন, কলাশক, তিনি সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল আয়োজন করেন। দিস ডাইনেস্টি লাস্টেড ফর 2 জেনারেশন অনলি, মানে এই দুজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল, এই রাজ্যটা দুজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। রাজ্য মানে হচ্ছে মানে সাম্রাজ্যটা, ঠিক আছে। এরপরে দেখো দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ওয়াজ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য পাওয়ার অফ অবন্তী, মানে অবন্তীর যে ক্ষমতা তাকে কিন্তু খর্ব করা হয়েছিল। কোন সময় হয়েছিল, এই শিশুনাগ ডাইনেস্টির সময়। এরপরে চলে আসলো নন্দবংশের প্রথম রাজা কে ছিলেন, নন্দবংশের প্রথম রাজা ছিলেন কে, মহাপদ্ম নন্দ, এবং ইট ওয়াজ কনসিডার্ড অ্যাজ ফার্স্ট নন ক্ষত্রিয় ডাইনেস্টি, এটাকে আমরা নন ক্ষত্রিয় ডাইনেস্টি হিসেবে চিনি, তাই তো। কেন চিনি, তার কারণ আগেই বললাম যে ক্ষত্রিয় নিধন হয়েছিল এই সময়। হি ওয়াজ নোন অ্যাজ একরাট, তিনি একরাট নামে পরিচিত ছিলেন, খর্ব ক্ষত্রান্তক নামে পরিচিত ছিলেন, উগ্র সেনা নামে পরিচিত ছিলেন, এবং দ্বিতীয় পরশুরাম নামে পরিচিত ছিলেন। ক্লিয়ার এই পর্যন্ত। দ্য নেক্সট রুলার ওয়াজ ধননন্দ। হি ইউজড এলিফ্যান্ট ইন দ্য ওয়ার টাইম। আলেকজান্ডার অ্যাটাকড ইন্ডিয়া ডিউরিং হিজ টাইম, সেই সময় আলেকজান্ডার আক্রমণ করেন যদিও, কিন্তু তিনি পরবর্তীতে পালিয়ে যান, ঠিক আছে। তারপরে হচ্ছে লাস্ট পেজ, দেখো দ্য রিজন ফর ভিক্টরি অফ মগধের জয়ের কারণ কি, জিওগ্রাফিক্যাল লোকেশন। 1 নম্বর হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন, 2 নম্বর হচ্ছে আয়রন অ্যান্ড রিজার্ভস, বিভিন্ন ধরনের আয়রন বা অন্যান্য মাইনিং সেগুলো কিন্তু এখানে ছিল। ইউজ অফ এলিফ্যান্টস ইন ওয়ার, মানে যুদ্ধের সময় এলিফ্যান্ট মানে হাতির ব্যবহার। আর দুটো ক্যাপিটাল ছিল, বোঝা গেছে।
তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর নেক্সট দিন আমি পরবর্তী যে অধ্যায়টি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভিডিওটিকে দেখার জন্য।